আজ ৩রা মার্চ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার এক সাহসী যোদ্ধা, বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম সদস্য বিমল দাশগুপ্তের ২৭তম প্রয়াণ দিবস। যে মানুষটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যিনি দীর্ঘ কারাবাস, নির্যাতন এবং অবহেলার মধ্য দিয়েও তাঁর আদর্শ থেকে এক চুলও সরে আসেননি, আজ আমরা সেই মহান বিপ্লবীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। জীবনের শেষ পর্বে মেদিনীপুর শহরে ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে তিনি এক ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে উঠে এসেছিল স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, বিপ্লবের স্বপ্ন এবং শোষণমুক্ত সমাজ গড়ার আহ্বান। আজকের এই অডিও স্টোরির মাধ্যমে আমরা তুলে ধরছি সেই আবেদন, সেই আহ্বান যা তিনি রেখে গিয়েছিলেন আগামী প্রজন্মের জন্য। আন্দামান জেল থেকে ফিরে আমরা আলিপুর জেলে ছিলাম মাসখানেক। পরে দমদমে প্রধান জেলের কাছে আরেকটি জেল তৈরি করা হয়, আমাদের সেখানেই রাখে। আমার মুক্তির সময়ের কাছাকাছি আমাকে বরিশাল জেলে পাঠিয়ে দেয়। সেখান থেকে আমার মুক্তি হয়, সেটা 1941 সাল। মুক্ত হবার পরে আমি কলকাতা হয়ে মেদিনীপুরে ফিরে যাই। কিন্তু যদিও তখন বিবির সঙ্গে যোগাযোগ ছিল, তবু পার্টির তখন দুর্দিন। অনেকে লুকিয়ে আছেন। সুভাষ বোস কলকাতাতেই ছিলেন, তার সঙ্গে আমাদের যোগাযোগের তেমন সুযোগ ছিল না। তিনি ভারত ছেড়ে চলে যাওয়ায় আমরা বুঝেছিলাম একটা নতুন প্রচেষ্টা শুরু হচ্ছে। আমাদের মনে হয়েছিল যে গান্ধী নীতিতে কিছু কিছু সুযোগ সুবিধা আদায় করতে পারলেও তার দ্বারা স্বাধীনতা আসবে না। কোনো মানুষ তার বাগানের ৫-৬টা জায়গা ছেড়ে দিতে পারে না, তার জন্য খুনোখুনি করে। আর ইংরেজ সরকার তার এত বড় একটা জমিদারি এ অসহযোগ আন্দোলনে ছেড়ে দিয়ে চলে যাবে, একথা আমরা বিশ্বাস করতে পারিনি কখনো। আমি বিশ্বাস করি ইংরেজরা যে গেছে তার জন্য মিলিটারি শক্তির পরাজয়, আজাদ হিন্দ ফৌজের দুর্জয় চরিত্র এবং তাদের সেই আক্রমণ, দেশের ভিতরে একটা জাতীয়তাবাদের বিরাট আদর্শ গড়ে ওঠার ফলেই ভীত হয়ে ব্রিটিশ ভারত ছেড়েছে। ফলে সুভাষ বোসের স্বাধীনতা সম্পর্কে যা ধারণা, ইংরেজ কখনোই তা দিতে চাইবে না। সুভাষ বোসের আজাদ ফৌজ গঠন ও বাহিনী নিয়ে আমাদের দেশের দিকে এগিয়ে আসার খবরে খুব উল্লসিত বোধ করতাম। বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন যুদ্ধকে কাজে লাগিয়ে স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে শেষ হানার স্বপ্নে বিভোর হয়েছিলেন নেতাজি। এই খবর সাধারণত রেডিও মারফত আসত, তবে ইংরেজরা তখন খবর শুনতেও বাধা দিত। ফলে আমি গোপনে রাজা দেবেন্দ্রলাল খাঁর বাড়িতে গিয়ে তার ব্যক্তিগত রেডিও থেকে সুভাষ বোসের স্পিচ শুনতাম। অনেকে বলেছে সুভাষ বোস জাপানের চর, কিন্তু আমাদের দৃঢ় ধারণা ছিল সুভাষ বোসকে ওরকম কোনো জাতীয়তা বিরোধী কাজে জড়াতে পারবে না। দরকার হলে তিনি প্রাণ দেবেন, কিন্তু দেশের কোনো ক্ষতি করবেন না। নেতাজির আজাদ হিন্দ ফৌজ যখন কোহিমা পর্যন্ত এগিয়ে এসেছে, সে খবর কিন্তু ভারতবাসীদের জানতে দেওয়া হয়নি। এই সময়ে ইংরেজরা ব্যস্ত আজাদ হিন্দ বাহিনীর বন্দি সৈনিকদের শাস্তির ব্যাপারে। মিলিটারির মধ্যে গোপনে মতামত নেওয়া হয়, কিন্তু মিলিটারি বাহিনী বন্দীদের শাস্তি দিতে রাজি হয়নি। তাদের বক্তব্য, ওরা দেশপ্রেমিক, দেশের স্বাধীনতার জন্য লড়েছে, ওরা দেশদ্রোহী নয়। ইংরেজরা বুঝতে পারল ভারতীয়দের দিয়ে আর ভারতীয়দের শাসন করা যাবে না। সর্বত্রই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। এদের শাসন করতে হলে ব্রিটেন থেকে গোড়া সৈন্য আনতে হবে। কিন্তু তখন ইংল্যান্ডের যা অবস্থা, প্রয়োজনীয় গোড়া সৈন্য পাঠানোর উপায় নেই। চার্চিল ইংরেজ সেনাপতিকে পরামর্শ দিল, মানে যতটা স্বার্থ রক্ষা করে ইন্ডিয়া থেকে চলে আসা যায় তাই করো। কংগ্রেস তো হাত ধুয়েই বসেছিল, ইংরেজদের টোপ চট করে গিলে ফেলল। বাংলা ও পাঞ্জাবকে বিভক্ত করে দেশের মধ্যে হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরিয়ে সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিয়ে কংগ্রেস ইংরেজদের হাত থেকে শাসনভার গ্রহণ করল। গান্ধীজি ও জওহরলালের ভূমিকার
তীব্র সমালোচনা করে সীমান্ত গান্ধী ও আবুল কালাম আজাদ বললেন, গান্ধীজি, তুমি কতগুলো ক্ষুধার্ত মানুষের সরল বিশ্বাসকে রাত্রির অন্ধকারে ভাঁওতা দিয়ে নামের স্বাধীনতা অর্জন করলে বটে, কিন্তু তার কর্মফল ভীষণভাবে ভুগতে হবে। এত বড় একটা বৈপ্লবিক আন্দোলনের ধারা, যা মাত্র কয়েকটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি রাখলাম, সেই বৈপ্লবিক ধারা এবং আজাদহীন ধারার ভেতর দিয়ে গড়ে ওঠা মহান ইতিহাস তার 1% না। যারা দেশকে ভালোবাসে তাদের দেশকে জানতে হবে, বুঝতে হবে। দেশকে ভালোবাসলে দেশের স্বাধীনতা আন্দোলনকে যথার্থভাবে বুঝতে হবে, যা বিপ্লবী আন্দোলনের ইতিহাসে লিপিবদ্ধ আছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার বিশেষ কিছু করার ছিল না। পুলিশের 4 জন চর সবসময় আমার উপর নজর রাখত। ঝাড়গ্রামে আমি একটা চাকরি নিয়েছিলাম। পুলিশ কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করে আমাকে সে কাজ থেকে ছাড়িয়ে দেয়। তখন বাড়ির ছেলেমেয়েদের পড়ানোর দায়িত্ব নিই। আমি তখন বিশেষ কারোর সঙ্গে মিশতাম না। যার সঙ্গে মিশবো, কথা বলবো, পুলিশ হয়তো তাকেই হয়রান করবে। পলিটিক্যাল পার্টির সঙ্গে অবশ্য গোপনে যোগাযোগ রাখতাম। পলিটিক্যাল পার্টি বলতে অবশ্য কমিউনিস্ট পার্টির কথাই বলছি। আমার নিজের বিশ্বাস আর যুবকদের এই অস্থিরতা, এই নীতিবোধহীনতা, এগুলো সবই অর্থনীতির অঙ্গ। শাসক সম্প্রদায় যদি শোষণমূলক অর্থনীতির সমর্থক হয়, তাহলে দেশের ভেতর সেই শোষণের ফলে মানুষের দুর্দশার সৃষ্টি হয়। ধনীরা আরও ধনী হয়, গরিবরা হয়ে পড়ে আরও গরিব। এই অবস্থায় সাধারণ লোককে নিয়ন্ত্রণে রাখতে শাসকরা যুব সমাজকে বিপথগামী করার চেষ্টা করে। আমাদের সময়ে দেখেছি মেদিনীপুরের ছেলেরা কি চরিত্রবান ছিল। বিপ্লবী ঐতিহ্যের সবচেয়ে বড় অবদান ছিল চরিত্রবান যুবক তৈরি করা। আমরা এটা বুঝেছিলাম। এত বড় একটা শক্তিশালী ব্রিটিশ সরকারের সাথে লড়তে গেলে বিরাট ত্যাগের প্রয়োজন, বিরাট সাহস ও চরিত্রের প্রয়োজন। সেই আশা নিয়ে অন্তত আমাদের আত্মত্যাগের দ্বারা যাতে দেশের যুব শক্তির ভিতরে একটা আত্মত্যাগের প্রেরণা জাগিয়ে তোলা যায়, সেটাই তখনকার মতো ছিল আমাদের মূল প্রচেষ্টা। সেটা করতে পেরেছিলাম বলেই পুলিশের এবং সাম্রাজ্যবাদী শক্তির এত অত্যাচার, নির্যাতন সহ্য করতে পেরেছি। তাই ব্রিটিশরা যুব শক্তিকে বিপথগামী করার নীতি নিয়েছিল। বি.আর. সেন জেলাশাসক হয়ে এসে 2টি পথ ধরলেন। একদিকে ছেলেদের খেলাধুলার দিকে ঠেলে দেওয়া, অন্যদিকে মদ খাওয়া, জুয়া খেলা ও সিনেমার আকর্ষণ বাড়িয়ে ছেলেদের বিভ্রান্ত করার চেষ্টা করলেন। যদিও বিপ্লবীদের তা স্পর্শ করতে পারেনি, তবুও যুব সমাজ সাধারণভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তদানীন্তন সময়ে কেউ কেউ আমাদের ভ্রান্ত যুবক বলেছে, বা কেউ কেউ আমাদের সংসবাদী বলেছে। তাদের বলার কিছুই নেই। যাদের নীতির সঙ্গে বিরোধ তারা তো বলবেই। কিন্তু আমরা এটা সবসময় চিন্তা করতাম যে বিপ্লব মানে ব্যক্তিগত একটা হত্যা নয় বা সংগ্রাম নয়। বিপ্লব মানেই একটা ধারা, যে ধারার ভিতর দিয়ে কখনো হয়তো অত্যাচার স্তব্ধ করে দেওয়ার জন্য ব্যক্তিগত হত্যারও প্রয়োজন হয়, কখনো আবার চট্টগ্রামের খণ্ডযুদ্ধের প্রয়োজন হয়। এবং এইগুলোকে রচিত করে করে হয়তো এমন একটা সময় আসবে যখন আমরা একটা ফাইনাল বিপ্লবের পথে এগিয়ে যেতে পারবো। এবং আমরা পরবর্তীকালেও দেখেছি আমাদের সেই পথ ধরেই আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী আন্দোলন আমাদের চিন্তার সঙ্গে সমতা রেখে আপন গতিপথে এগোতে পেরেছিল। আরেক দিক থেকে বলতে গেলে, অর্থাৎ ফরাসি বিপ্লবের অভিজ্ঞতা থেকে বলতে গেলে বলতে হয়, বিপ্লবের একটা নিজস্ব গতি আছে, নিয়ম আছে। বিপ্লবের চাকা যখন গতিতে চলতে থাকে, সেই গতি থেকে যদি কেউ পিছিয়ে আসতে চায় বা বিপ্লবের নিয়মকে ঘুরিয়ে দিতে চায় বা সেই লাইন থেকে কেউ ফিরে যেতে চায়, তখন কিন্তু বিপ্লবীরা তাকে ক্ষমা করে না। সে যদি নেতৃত্ব হয়, সে নেতৃত্ব বিপ্লবের ভেতরে কোতল হয়ে যায়। আমরা দেখেছি ফরাসি বিপ্লবের মহান সব নেতা, খুব নামকরা সব নেতা, দস্তেয়ার প্রভৃতি নেতাকে বিপ্লবের ভেতর গিলোটিনে মেরে দেওয়া হয়েছে। দেখা গেছে বিপ্লব চলতে চলতে ফ্যারি কমিউন শ্রমিক সরকারের রূপ না নেওয়া পর্যন্ত
ভেতরে ভেতরে বিপ্লব চলতে থাকে। প্যারি কমিউন থেকে ধনিক সম্প্রদায় বুঝেছিল শ্রমিক কৃষকদের নিয়ে যে বিপ্লব শুরু হয়, সে বিপ্লবকে মাঝ পথে থামিয়ে দিয়ে, অর্থাৎ নিজেদের প্রয়োজনীয় স্তর পর্যন্ত নিয়ে গিয়ে থামিয়ে দেওয়ার শক্তি নেতৃত্বের থাকে না। বিপ্লবীরা সে নেতৃত্ব মানেও না। একটা বইয়ে পড়েছিলাম, সম্ভবত লেনিনেরই কথা, আজ আর ফরাসি বিপ্লবের মতো বিপ্লব করতে সাহসী হবে না বুর্জোয়া শ্রেণী। পরবর্তীকালে যে সংগ্রাম হবে, সে শুধু নামে মাত্র সংগ্রাম হবে। ফিউডালিজমকে অর্থাৎ সামন্ততন্ত্রকে আপোষহীন লড়াইয়ের মধ্য দিয়ে উচ্ছেদে এগোবে না বুর্জোয়া শ্রেণী। ফিউডালিজমের সঙ্গে কম্প্রোমাইজ অর্থাৎ আপোষ করে একটা শাসন ব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা করবে বুর্জোয়া শ্রেণী। সম্পূর্ণরূপে ফিউডালিজমকে ধ্বংস করে বুর্জোয়া ব্যবস্থা চালু করার আজ আর ক্ষমতা বা সাহস নেই বুর্জোয়া শ্রেণীর। জাগ্রত শ্রমিক শ্রেণীকে নিয়ে বিপ্লবে এগিয়ে যাওয়ার সাহস বুর্জোয়া শ্রেণীর নেই। সর্বনাশা বিপ্লব ভিত্তিক তার প্রধান কারণ। আজ চোখের সামনে দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ভাওতা দিয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছিল। এখনও মনে পড়ে জওহরলালের সেই সদম্ভ উক্তি, আমি যদি সরকার হাতে পাই তাহলে সমস্ত চোরা কারবারিদের লাইট পোস্টে ঝুলিয়ে ঝুলিয়ে ফাঁসি দেব। এখন কীরকম ব্যাঙ্গের মতো লাগে। একসময় জওহরলাল বলেছিল, ইংরেজ গভর্নমেন্ট বিনা বিচারে শত শত কর্মীকে আটক রেখেছে। আমার হাতে সরকার এলে আমরা কখনো বিনা বিচারে কাউকে আটকাবো না, যথার্থ বিচার করে তবে আমরা শাস্তি দেব। আজ কিন্তু জওহরলালদের রাজত্বে দেখতে পাচ্ছি সেই মিশা, সেই বিনা বিচারে বন্দি, সেই লকআপে খুন, সব কিছু চলছে। স্বাধীনতার পর আমরা দেখলাম শত শত লোক নিরন্ন, গৃহহীন। অনেকে বলে এর চেয়ে ইংরেজ ভালো ছিল। খুব বেদনাদায়ক কথা, মনে খুব কষ্ট হয়। ভাবি কেন এমন হলো। আমাদের কাছে এই স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে স্বীকৃতি দিলেও অর্থনৈতিক স্বাধীনতা আমরা বিন্দু মাত্র পাইনি। আমাদের বিপ্লবী জীবনে আমাদের সহকর্মীদের সঙ্গে আমরা যে আলোচনা করতাম, যে সমাজের মূর্তি আমরা মনে মনে গড়ে তুলতাম, আজ সেই আলোচনার সঙ্গী অনেকেই শহীদ। শহীদরা তাদের কর্তব্য শেষ করে চলে গেছে, আমরা এখনো বেঁচে আছি। এখন যখন নিস্তব্ধ হয়ে বসে থাকি, তখন সেই শহীদদের কথা মনে হয়। এখনো মনে হয় কি অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম, কি প্রেরণা নিয়ে তারা দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে গেল। আমরা আজও বেঁচে আছি। ইংরেজ ভারতের শোষক সম্প্রদায়ের হাতেই ক্ষমতা দিয়ে প্রচুর ক্ষতিপূরণ আর মুনাফা নিয়ে গেল। বিপ্লবী সংগঠনের দ্বারা স্বাধীনতা এলে তা পারত না। রাশিয়ায়, চীনে এমন হয়নি। রাশিয়াতে আমরা দেখেছি দেশীয় রাজা, তাকেও তো বিপ্লবীরা উচ্ছেদ করেছিল এবং একটা সুন্দর শোষণ বিরোধী শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য বিরাট বিপ্লব গড়ে তোলা হয়েছিল। রাশিয়ায় নভেম্বর বিপ্লবের সবচেয়ে বড় দিক হলো এই বিপ্লব প্রমাণ করেছে যে মার্ক্সবাদ কাল্পনিক নয়। শ্রমিক শ্রেণী যদি সংঘবদ্ধ হয়ে শোষণ ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবে অবতীর্ণ হয়, সে সংগ্রাম জয়যুক্ত হবেই। মনে পড়ে যখন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ধরা পড়ে গেলাম এবং ব্রিটিশ সরকার আমাকে আন্দামানে পাঠিয়ে দিল, তখন সাময়িকভাবে বিমর্ষ হয়ে পড়েছিলাম। মনে হয়েছিল এ জীবনে আর কিছু হয়তো করতে পারবো না। কিন্তু আন্দামানে আমরা পেলাম মার্ক্সবাদের কিছু বই, লেনিন স্ট্যালিনের বই। যখন নভেম্বর বিপ্লবের কাহিনী আমরা জানতে পারলাম, তখন কি আনন্দ আমাদের। আমরা ঝাঁপিয়ে পড়ে সেগুলো পড়তে শুরু করলাম। সেখানে পেলাম মানুষের জীবন থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়েই বাস্তবসম্মত পথনির্দেশ, কাল্পনিক কিছু নয়। এ কথা ভালো করে আমাদের উপলব্ধি হয়েছিল। সেই সময়ে স্ট্যালিনের একটা কথা আমার বেশ মনে পড়ে, লেনিনিজম ইজ দ্য মার্ক্সিজম ইন দ্য এরা অফ ইম্পেরিয়ালিজম অ্যান্ড প্রোলেটারিয়ান রেভলিউশন। লেনিনের সাম্রাজ্যবাদ সম্বন্ধে যথাযথ ধারণার ফলে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিপ্লব সফল হয়েছে এবং বিশ্বে প্রথম শ্রমিক শ্রেণীর আদর্শে সমাজ গঠন সম্ভব হয়েছে। স্বাধীনতার পরে আমি চিন্তা করতাম, এদেশে কমিউনিস্ট পার্টি বোধহয় একটি বিপ্লবী পার্টি, সুতরাং সাধারণ লোকের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার কথা ভেবেছি এবং সে সময়ে কিছু করেওছি। কিন্তু পরে দেখলাম সেই দলটার ঝান্ডার বাইরে আর কিছু নেই।
এবং কোনো রকমভাবে নিজেদের বৈপ্লবিক প্রচেষ্টা করার কোনো সামর্থ্যই তাদের নেই। একসময় মনে করতাম সিপিএমের মধ্য দিয়েই হয়তো হবে, কিন্তু প্রমোদ দাশগুপ্ত যখন পরিষ্কার বলল যে ভোট কি বিপ্লব নয়, ভোটও তো একটা বিপ্লব, এই ভোটের ভিতর দিয়ে দেশকে উন্নত মার্ক্সবাদী আদর্শে নিয়ে যেতে পারবে, তখনই আমার মোহমুক্তি ঘটেছে। এই কি মার্ক্সবাদ? লেনিন বলেছেন ক্ষমতা শোষকদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিতে হবে এবং শোষণ ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, তাকেই বলে বিপ্লব। ভোট দিয়ে তা হয় না। এখন আমি দেখি শিবদাস ঘোষের যারা অনুগামী, তারা সমস্ত শোষণ বা অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ছাত্র ও যুবকদের সত্যিকারের বিপ্লবী হিসেবে গড়ে তুলতে প্রবলভাবে চেষ্টা করছে। সেজন্য এরা আমাকে অনুরোধ করলে আমি বিভিন্ন জায়গায় যেতাম। ইদানিং শরীর না চলায় পারি না। মনে রাখবেন, মার্ক্সবাদ একটি শ্রেণী সংগ্রাম। সেই শ্রেণী সংগ্রামের পথে না গিয়ে যদি কেউ শুধু ভোটের রাজনীতিতে যায়, সেই ভোটে আমরা কি পাবো? ভোট কন্ট্রোল করে তো মানি, অর্থাৎ অর্থ। মানি যাদের হাতে, তাদের বাদ দিয়ে কখনো ভোট জেতা যায় না। ভোটের আসল শক্তি হলো অর্থ। সেই অর্থ দিয়ে ক্যাডার তৈরি হচ্ছে, সেই অর্থ দিয়ে গুন্ডা বাহিনী তৈরি হচ্ছে, সেই অর্থ দিয়ে জোর করে বিরোধী পক্ষকে জব্দ করে দেওয়া হচ্ছে। এই কি কমিউনিজমের আদর্শ? নামে কেউ কমিউনিস্ট, কিন্তু ভাবুন তো কত টাকা তাদের একটা কনফারেন্সে খরচ হয়। কমিউনিস্ট হলে এই টাকা তাদের আসে কি করে? কমিউনিস্ট হলে মালিক তাদের কখনো টাকা দেয় না। কমিউনিস্টদের আসল শক্তি শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী। তাদের সঠিক শিক্ষা বা তাদের লড়াই কোথায় হচ্ছে, এইটি তো আমাদের প্রধান বিষয় হওয়া উচিত। বিপ্লব সাধারণ মানুষই করবে। রাশিয়াতেও বিপ্লবটা শুরু হয়েছিল বাল্টিক স্টেটে, কিন্তু সেই বাল্টিক স্টেটের নৌ বিদ্রোহকে লেনিনের মতো বিচক্ষণ নেতা সম্পূর্ণ বিপ্লবের রূপে নিয়ে চলে গিয়েছিলেন। পরবর্তীকালে স্ট্যালিন সেই বিপ্লবকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজ আমরা শিবদাস ঘোষের আদর্শে বিপ্লবের সেই কথা, সেই পরিকল্পনা দেখতে পাই। আমি বলবো আমাদের প্রত্যেককে তার বই পড়তে হবে, ভালো করে তা জানতে হবে, তবেই আমরা বিপ্লবী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবো। এইটি আজ আমি বর্তমানের ছাত্র যুবকদের বলছি। আনন্দের কথা, আজ এগিয়ে আসছে তারা যাদের ভেতরে সেই বৈপ্লবিক ধারার ঐতিহ্য রয়েছে, যারা সত্যি নিজেদের সুখ সুবিধা অগ্রাহ্য করে দেশকে বড় করার স্বপ্ন মনের মধ্যে জ্বালিয়ে রেখেছে। সেই সব যুবক দলে দলে এগিয়ে আসছে। আমি বিশ্বাস করি সেই দিন আসবে যেদিন এই শোষণ ব্যবস্থাকে ধ্বংস করে আবার সুন্দর ভারত গড়তে যুবশক্তি এগিয়ে আসবে। আমি বাঁচি না বাঁচি, সেদিন আসবে। তাই আজ আমার যুবক বন্ধুদের আহ্বান জানাচ্ছি, তোমরা যুবক, তোমরা কখনো ভীত হইও না। আমরাও কোনোদিন ভয় পাইনি। মৃত্যুই বড় কথা নয়, মৃত্যু আমাদের ভয় দেখাতে পারে না। মৃত্যুর চেয়ে আমরা বড়। শোষণহীন সমাজ গড়ে তোলা, আমাদের অপূরিত স্বপ্নকে রূপ দেওয়া তোমাদের অবশ্য কর্তব্য। আমি বিশ্বাস করি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবেই। সেদিন হয়তো আমি বেঁচে থাকব না। সে সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক দায়িত্ব আজ আমার যুবক বন্ধুদের। তারা তা সফল করবে এই আশা ও আহ্বান জানাচ্ছি।